নির্মোচন লিখেছেন ফাবিয়াহ মোমো। আজকে রয়েছে গল্পটির 24তম পর্ব। গল্প পাঠে আছি আমি মীরা। কাঁধের উপর থেকে ধীর স্থিরভাবে সরিয়ে নিল প্রচণ্ড ভারী হাত দুটো, যে হাতের ভর বুঝি কয়েক টনের কাছাকাছি হবে। ঘটনার আকস্মিকতায় ছিপছিপে পাতলা কাঁধের ওপর যতক্ষণ ওই হাত দুটো ভর করেছিল ততক্ষণ নড়াচড়া করার এক চুলো হিম্মত জুটাতে পারেনি ফিহা। কি ভয়ঙ্কর পরিস্থিতি! লোকটার শারীরিক শক্তিমত্তা নিয়ে চরম একটা ভয় কাজ করছে এখন। বলবান হাতের রক ফুলে ফুলে থাকা দাম্ভিক পেশিতন্তু এবং লোহার মতো শক্ত বুকের খাঁচকাঠা সৌষ্ঠব্য পেশির অবস্থা দেখলেই বুকের রক্ত যেন হিম হয়ে আসে। ঘুলঘুলের ফাঁকফোকর দিয়ে আসা পাতলা ফিনফিনে আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে মানুষটির পোড় খাওয়া দৃঢ় প্রতিজ্ঞ মুখ। একটু আগে যে ব্যথাতুর ছাপটা তার চোখের মণিতে হালকা করে ফুটেছিল, সেখানে এখন ফুটে আছে ঠান্ডা আগুনের মতো চোখ। যে দুর্ভেদ্য চাহনির কাছে এখনো ফিহা অন্যান্যদের মতো একদমই অভ্যস্ত নয়। ঢোক গিলে নিজের শুকনো খড়খড়ে গলাটা ভিজিয়ে নিতেই ফিহা আস্তে করে শুধালো, আপনি আপনি কি বলতে এসেছিলেন তখন? কথাটা বলতে গিয়েও সহসা কেমন কেঁপে উঠল ফিহার স্বচ্ছ সরল কণ্ঠস্বর। এ কাঁপুনির অর্থ নিজেও বুঝতে পারল না স্বয়ং ফিহাও। শুধু টের পাচ্ছে বুকের ভেতরে অজানা এক ভয়ের কুণ্ডলী প্রচণ্ড পাক খেয়ে যাচ্ছে। ওর ভীত ভীত অবস্থাটা বুঝতে পেরেই বোধহয় নিজেকে একটু সহজবোধ্য করল জুনায়েদ সাঈদ। তার অসম্ভব কঠিন ব্যক্তিসত্তার কাছে এখনো এই ছোট্ট কোমল প্রাণটা তৈরি হয়নি। তাকে বেশ সহজ আচরণ করতে হবে ওর সামনে। যতটা সহজবোধ্য আচরণ করলে এই প্রাণচঞ্চল নারীটা তার কাছে দ্বিধা, সংশয়, চিন্তাভাবনা এসব ভুলে তাকে মুখোমুখি নিতে পারবে। কাঠের স্তূপ সাজানো নোংরা লাকড়ি ঘরে আর একদণ্ড ওকে ধুলোর নিঃশ্বাস টানতে দিল না সাঈদ। সরু কবজিটা ডান হাতের বলিষ্ঠ মুঠোর ভেতর 5 আঙুলে খাবলে সেখান থেকে দ্রুত বেগে বাইরে নিয়ে বেরুলো। লম্বা লম্বা পায়ের হনহন গতির সাথে তাল থুককে হাঁটতে পারছিল না ফিহা। এত জোরে হাঁটছিল যে লোকটার নরম চুলগুলো পর্যন্ত হাঁটার অস্থির তালে ব্যগ্রভাবে উঠছিল। এই অল্পতম সময়ে কখন যে ফোনটা ট্রাউজারের পকেট থেকে বের করে কানে বসিয়েছে তা খেয়াল করেনি ফিহার চোখ। শুধু ফ্যালফ্যাল চোখে এটুকু দেখলো, ফোনের ওপাশে থাকা ব্যক্তিটিকে চরম তেজ দেখাতে গিয়েও নিজেকে চূড়ান্ত সীমায় আটকে রেখে বলছে, ওই নোংরা ঘরে কোন সাহসে ওকে পাঠানো হয়েছে? এগুলো করার জন্য তোমার বোন এখানে নিমন্ত্রণ করেছে ওদের? এখানে জুতা মেরে গরুদান করার নাটক চলছে? আজগর বাড়ির খোলা জল খেয়ে যদি ওকে আর ছোট আন্টির পরিবারকে অপমান করতে চায়, এই বিয়ে বাড়ির বিয়ে যে কোন দিক দিয়ে ভাঙবো সেটা উনি চিন্তাও করতে পারবেন না। তোমার শিশু সুলভ অবুঝ বোনটাকে হ্যান্ডেল করো, এখনো সময় আছে। পরে আমার হাতে পায়ে ধরলে কোনো কাজে দিবে না। ছেলের বেপরোয়া ভঙ্গির কঠোর বাক্য শুনে থমকে আছেন আফসানা। দইয়ে ভর্তি চা চামচটা মুখ পর্যন্ত এলেও ঠোঁট ডিঙিয়ে জিভে পৌঁছাতে পারল না। তার বজ্রাহত চাহনি দেখেই সুফিয়া খানম জুলজুল প্রশ্ন মাখানো চোখে আপার দিকে তাকিয়ে আছে। ইশারায় চোখ দিয়ে যেন বোঝালো, কি হইছে আপা, কেডায় ফোন দিছে? আফসানা সেই উত্তর না দিয়ে নিজের অপ্রস্তুত ভাবটা স্বাভাবিক করে নিয়ে বলল, আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না সাঈদ। তুই কিসের জন্য অন্যের ঝালটা আমার উপর মেটাচ্ছিস? কে কি করেছে? কাকে কোথায় পাঠিয়েছে? না বোঝার মতো কিছুই বলিনি মা জননী। যা এখন বলেছি সেগুলো নিয়ে ব্রেন খাটাও। উত্তর এখানেই আছে। লাস্ট একটা কথা এটাই বলবো, কোনো প্রোক্রাস্টিনেশনের ঝামেলার জন্য যদি অন্য কাউকে ভোগান্তির ফেলার চিন্তা করা হয়, তখন এমন মরা কান্নাই তোমার বোন আর তার শ্বশুর গোষ্ঠীকে কাঁদাবো যে তারা শান্তিতে দুদণ্ড টিকতে পারবে না। সময় থাকতে সামাল দাও। সাইদ, কোথায় কি হয়েছে? কিসের সামাল? খুলে বল তুই। এই কথাটা তিনি ছুড়ে দেওয়ার আগে টুটটুট করে এক নাগারে যান্ত্রিক শব্দগুলো শুনতে পান। ছেলে ফোন কেটে দিয়েছে। সামনে থেকে সুফিয়া যে ইচ্ছামতো প্রশ্ন ছুড়ে দিচ্ছে সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই আফসানার। চিন্তিত মুখে ভ্রু কচকানো অবস্থায় ঝট করে সোফা থেকে দাঁড়িয়ে পড়তে গম্ভীর সুরে হুকুম দিলেন তিনি, প্রশ্ন করো না সুফিয়া, আমার সঙ্গে এক্ষুনি তুমি রান্নাঘরের পাশের ঘরটাতে চলো। রোকসানার সাথে জরুরি কথা না বললেই না। সাঈদ আমাকে যে স্বরে কথাগুলো বলেছে সেখানে মনে হচ্ছে না ঘটনাটা কোনো সামান্য কিছু।
চলো তাড়াতাড়ি, যেতে যেতে কথাগুলো বলছি। আফসানার আদেশ শিরোধার্য মেনে প্রৌঢ় শরীরটা ঝরঝরে চাঙ্গা করে বললেন সুফিয়া খানম। আমনের বইনের গোষ্ঠী কোন হানে গিট্টুটা বাদাইছে কে জানে। আজগর সাপে যদি বেক্কা বক্কা কিছু কইরা তাহে বেড়া থোবরা কইলাম আপনার পোলায় ফাড়ায় লইব। লাকড়ির ঘর থেকে বেরিয়ে হাতের ডান দিক বরাবর পরপর 3টা রুম পেরোলেই একদম শেষ মাথায় থাকা সেগুন কাঠের দরজা দেয়া রুমটা সাইদের জন্য বরাদ্দ। আলাদা একাকী নিজের মতো নিজের চলাফেরা করার জন্য দীপ এই রুমটা নিজেই বেছে দিয়েছে। 12 বাই 12 ফুটের ছিমছাম রুমটায় কেমন যেন শান্তি মাখানো, দু চোখ জুড়ানো, মন ভুনানো শ্রী নীরবতা মিশে আছে। নব মোচড়ে ভিতরে ঢুকতেই শো শো করা শব্দে পাগল হাওয়ার দল জানালার সবগুলো পর্দা দিয়ে ভেতরে ঢুকলো। মন নরম করে দেওয়া প্রকৃতির চঞ্চলতায় হাসি দিয়ে ফিহা মুগ্ধ চোখে সেই প্রশস্ত জানলার দিকে এগোতে এগোতে কাছে যায়। দূর আকাশে রাত্রির ঘনানো অন্ধকারের চাদর, চাদরের বুকে কামড় বসানো এক চিলতে চিকন বাঁকা চাঁদের হাসি। কুয়াশার মতো তুলো তুলো মেঘেরা সে হাসিকে ঢেকে দিতে চাইলেও চাঁদ বুড়ি যেন উকি দিয়ে হেসে যাচ্ছে। জানালার উপর দুহাত ফেলে গোলাপের নিখুঁত মেয়েলি কোমল ঠোঁটে প্রাণ চঞ্চল করা মিঠে হাসি ঝুলছে। সে হাসি যদিও দ্বিতীয় ব্যক্তি তা দু চোখে দেখতে পাচ্ছে না, তবু বড়সড় হারিকেনের আকৃতির চার্জার লাইটটা জ্বালিয়ে সেটা কাচের টি টেবিলে রেখে উঠল। তার অ্যাডিডাস কালো ট্রাউজারের পকেটে অসভ্য মোবাইল ফোনটা আবারও অসভ্যতা শুরু করেছে। পকেটের খাপে হাত ঢুকিয়ে পাওয়ার বাটনটা পুরোপুরি অফ করে দিতে দিতে ফিহার বাঁ পাশটা নিঃশব্দে দখল করে দাঁড়ালো। উত্তরের এদিকটায় ঝোপঝাড়ে ভরা ছোটখাটো জঙ্গলের মতো অন্ধকার অন্ধকার একটা জায়গা। দূরেও শহরের মতো ঘিঞ্জি হিজিবিজি সংকীর্ণ লোকালয় তখনও গড়ে ওঠেনি। রক্তে শান্তি ছড়ানো মৃদু অনুভূতিরা আরো কোমল হয়ে আসলে বুক ভরা বুনো শিউলির গন্ধে দু চোখ বন্ধ করে নেয় ফিহা। সে চোখ বন্ধ করা মুচকি সরল হাসিতে দম নেওয়ার দৃশ্যটুকু দেখে আস্তে আস্তে পুরুষালী খয়েরি রঙা ঠোঁট দুটোতে ফুটে ওঠে ঐন্দ্রজালিক হাসি। স্থির চোখের কৃষ্ণাভ মণির তারা দুটোতে জলজল করে ফুটে ওঠে কারো নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ হওয়ার নীরব চাহনি। সে চাহনির মাঝেই যেন পাঁজরের তলায় অসম্ভব উচ্চ গতিতে ধুকধুক করছে মাংসালো পিণ্ড। তার সংযমী চেতনা বারবার প্রলুব্ধ করছে ওই পানপাতা মুখটি দুহাতে ধরে তার দিকে ঘুরিয়ে দিতে। সারা মুখ থেকে অবাধ্য চুলগুলো একটা একটা করে সরিয়ে পরম আশ্লেষে গভীর করে তপ্ত স্পর্শটুকু ছুঁয়ে দেয় ওই কপালে। তীর তীর করে বন্ধ চোখ দুটোর পাতা কেঁপে উঠলে তার নিরাপদ বুকটার ভেতর চেপে রাখে ওই মুখ। আজও সেই অতীতে ফেলে আসা বড় অদ্ভুত একটি ঘটনার স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। সারা বাড়ি জুড়ে শোকার্তের চিৎকার, কান্নাকাটি, হুঁশে নেই বাড়ির কোনো মহিলা বা মেয়ে। সে কান্না ভরা বাড়ির একটা মাত্র প্রাণ নীরব ছিল। দু ঠোঁটে যেন অদৃশ্য স্কচ টেপ লাগিয়ে পুরোটা সময় বোবা প্রাণীর মতো নির্জীব থাকে মেয়েটা। ফুলে ওঠা চোখ দুটো কি অসম্ভব লাল, ঝরঝর করে দুগাল ভিজিয়ে নীরব অশ্রু ঝরে পড়ে যাচ্ছে, কিন্তু ঠোঁটে রা নেই, বাক্য নেই, শোরগোলের কোনো চিহ্নটুকু নেই। শব্দহীন প্রাণীটির মতোই কখনো বাবার জন্য প্রেসারের ওষুধ এনে দিচ্ছে, কখনো মুরব্বী কোনো দাদুর জন্য জগ ঢেলে পানি দিয়ে যাচ্ছে, কখনো অমুক কোনো প্রতিবেশিনীর ডাকে এটা ওটা ঘরোয়া জিনিসে হাত বাড়িয়ে একটু একটু গুছিয়ে দিচ্ছে। শিফনের পাতলা ওড়নাটা মাথায় আলগোছে টেনে ঘোমটা দেওয়া, চুলগুলো বোধহয় এখানে তাড়াহুড়ো করে আসাতে আঁচড়াতে পারেনি। পরনে চিকেন কারির সাদা ধবধবে কামিজটা হাঁটু থেকে লম্বায় 2 ইঞ্চি নিচে থেমেছে। পায়ের গোড়ালি অব্দি ঢাকা ঢিলেঢালা পাজামাতে শালীন বেশি মেয়েটির পরিমিত বোধজ্ঞান কতটা অভিভূত করেছিল তা সেদিনও জানতে পারিনি, আর সেটা আজও অজানা। ভাবনার বুনন খুলে বহুক্ষণ পর মুচকি হাসি মাখানো সরল মুখটির পানে বলে উঠল সাইদ, আন্ডারস্ট্যান্ডিং, শার্প থিঙ্কার, ম্যাচুরিটি সেন্স, নেচার লাভার। আচমকা সংবিত ফিরে পেলে চট করে লঘু স্বরটার দিকে তাকালো ফিহা। প্রশ্ন মাখানো অবাক চোখ দুটিতে এক মুঠো সংশয় ভরা উদ্বেগ। কি বললেন উনি? বুকের গহীন কোণ অব্দি ছুঁয়ে যাওয়া মাদকে ভরা ওই চাহনি দুটোতে খেলা করছে নক্ষত্রের মতো ঔজ্জ্বল্য।
অদৃশ্য চুম্বকের মতো সম্মোহন করে দেওয়া চোখ দুটিতে দুরু দুরু করে কেঁপে ওঠে ফিহার নরম বুক। অনুভব করে খুব সন্তর্পণে জানলার উপর থেকে হাত দুটো তুলে নিয়েছে সুদেহী পুরুষটা। পকেট থেকে ছোট্ট একটা রুমাল বের করে কাঠের ধুলো লাগা আলগা ময়লার আস্তরণ নিজ দায়িত্বে মুছিয়ে দিচ্ছে। খসে খসে পড়ছে শুকিয়ে যাওয়া খড়খড়ে মেহেদি। ভারী এক বুক দম ছেড়ে আবারও নীরবতা ভেঙে বলে উঠল সাইদ, আমি ওভাবে কথা বলতে পারি না যেভাবে বললে একটা মেয়ে প্রসন্ন হয়। আমার ভেতর স্পেশাল কোনো কোয়ালিটি নেই। আই নো অ্যাবাউট দ্যাট। ডিসকাস অন দিস টপিক রাইট নাও, ইটস আর্জেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট। শ্যাল উই স্টার্ট? চোস্ত টানে কথা বলার ভঙ্গি দেখে বুকটা টিপ টিপ করে কাঁপে ফিহার। কি বিষয়ে কথা বলবে এখন? কোন ব্যাপারটা সরাসরি বলার জন্য এভাবে প্রস্তুতি নিচ্ছে সে? মুখের ভেতর জীব আড়ষ্ট হয়ে থাকলে ননির পুতুলের মতো ধীরভাবে মাথাটা উপর নিচ নাড়ায় ফিহা। তা দেখে সাইদ নিমিষের ভেতর ওর হাত দুটো আপন মুঠোর বজ্র মুষ্টিতে পুড়ে নিয়ে বলল, অন ডিউটি, স্পেশাল চার্জ বাদ দিয়ে ইউজলেস আনসার্টেন অফ ডে কাটানোর প্রয়োজন আমার নিশ্চয়ই নেই। সকাল 11:33:52 একটা মাত্র রং ডায়ালড ফোন কলের জন্য অফিসে টানা 3 দিন অফ ডে নিয়ে হইচই চিৎকারে এসেছি। আমি চোখের সামনে দাঁড়িয়ে এখন। তখন কথা দিয়েছিলাম সন্ধ্যায় আসবো। আমি এসেছি, কিন্তু আপনি আমার জন্য অপেক্ষা করে থাকেননি নাবিলা হক। মুখের ওপর সপাটে এমন কথা শুনে আরো কুকড়ে যায় ফিহার বাঁধো বাঁধো মন। তুই সম্বোধন থেকে আপনি সম্বোধনটা শুনে বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। ও বয়সে কত ছোট, তবু ওর মুখের আপনি সম্বোধনটা সে বলছে। ফিহা সবটুকু করা ভুলের জন্যই কিছু বলতে চাইছিল, কিন্তু আচ্ছন্ন করা নেশালো ঠান্ডা চোখ দুটোতে তাকিয়ে তেমন কিছুই আর বলতে পারল না। মুখটা ওর দিকে একটুখানি নিচে নামিয়ে উচ্চতার সমানে সমান করে বলল, সকালে কলগুলো কি কম দিয়েছিলাম? ধরেছেন একটাও? কল ব্যাক করে একবারও জানার চেষ্টা করেছেন কেন অতগুলো করেছি? তারপরও কিভাবে প্রশ্ন ওঠে আমি আপনাকে একচেটিয়া অপমান করে খুশি হচ্ছি? জবাব কি একটাও দেওয়ার মতো আছে? বারবার কর্ণকোহরে আপনি সম্বোধন শুনে মারাত্মক বিষিয়ে উঠল ফিহা। অসহায় ভরা চোখে কিছু বলতে উদ্যত হলে ঠোঁটে জাতীয় শব্দ করে থামিয়ে দিল সে। মাঝে ক্ষুদ্রতম দূরত্বটুকু আরো একটুখানি ঘুচিয়ে দিয়ে জলদ গম্ভীর কণ্ঠটা ফিহার সমস্ত সত্তা ছুঁয়ে বলল, আমার দেওয়া লাল শাড়িতে সেদিন একা একা ভিজেছেন, গা কাঁপিয়ে জ্বর এসেছে। বিয়ের পর আপনার হাজবেন্ডের সাথেও সেই একই শাড়ি পরে ভিজবেন, তফাৎ শুধু এটুকুই, সেদিন জ্বরতপ্ত গায়ের তাপ ছেঁকে দিতে আপনার নিজস্ব পুরুষই থাকবে। এক মুঠো লজ্জার আবেরে গাল দুটো রক্তিম হয়ে উঠলে চোখ নিচু করল ফিহা। ঝিমঝিম করা বৈদ্যুতিক স্পর্শ যেন দেহ মনের আনাচে কানাচে শিরশিরে তরঙ্গ ছড়িয়ে পড়ে। জানালা দিয়ে আসা উত্তাল বাতাসের ঝাপটা যেন আশু ঝড়ের পূর্ব সংকেত বয়ে আনছে। কালকে বৃষ্টি হবে। বাঁকা চাঁদের হাসি তখন ঢেকে গেছে একরাশ কালো মেঘের নিচে। বজ্রমুষ্টিতে আটকে থাকা হাত দুটোয় আলতো একটু চাপ দিতেই চোখ পিটপিট করে তাকিয়ে উঠল ফিহা। ঠিক তখনই আচ্ছন্নের মতো নেশালো ঠান্ডা চোখ দুটোতে বড্ড আটসাট ভাবে আটকা পড়ে যায়, যেন ওই চোখ দিয়েই আরেক দফা ছুঁয়ে ছুঁয়ে বলে দিচ্ছে নীরবে, এই পবিত্র আছোয়া ঠোঁটে আমারই একমাত্র ছোঁয়া থাকবে। এই আঙুলের ফাঁকে শক্ত আঙুল গুজবে আমারই হাত। ওই চোখ দুটোর নীরব প্রতিটি অশ্রু শুধু আমি দেখব। জ্যোৎস্না ভরা রাতে সাক্ষী হবে আমাদের আসঙ্গ সাক্ষাৎ। অদূরে বেতের সোফাতে জলজল করে জ্বলে উঠছে যান্ত্রিক ডিভাইস। স্ক্রিন জ্বলে জ্বলে বারবার নোটিফিকেশনের ধাক্কায় অন অফ হচ্ছে সেটা। এই প্রথমবার যান্ত্রিক ডিভাইসের দিকে বিন্দুমাত্র খেয়াল নেই তুখর অফিস কর্মকর্তার। হুঁশ নেই ট্রাউজারের পকেটে বন্ধ করে রাখা ফোনটার দিকেও। এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী পর্বে দেখা হচ্ছে। সেদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি মীরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।